Dear students, see you become semester 2. আমি শুভাশিস ভট্টাচার্য, বিকম ক্লাসরুম ঢাকুরিয়া। তোমাদের 30 তারিখে 30th এপ্রিল সেমিস্টার 1 এর एग्जाम শুরু হয়েছে। আজকের থেকে আমি সেমিস্টার 2 এর ক্লাস শুরু করে দিলাম। তো আমার ক্লাসগুলো একটু মন দিয়ে তোমরা ফলো করবে। এই ক্লাসে কিন্তু যে অঙ্কগুলো আমি শেখাবো বা যে জিনিসগুলোর কথা আমি বলবো সেগুলোই কিন্তু তোমাদের আলটিমেট পরীক্ষায় আসবে। তো আগে আমি তোমাদের সাবজেক্টগুলো বলে দিই। এখানকার তোমাদের সাবজেক্টগুলো কি কি আছে সেমিস্টার 2 তে, কি সাবজেক্ট করতে লাগবে। নাম্বার 1 হলো তোমাদের মানে কস্ট অ্যাকাউন্টিং 1, নাম্বার 2 হলো মার্কেটিং ম্যানেজমেন্ট এন্ড হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, নাম্বার 3 হলো তোমার ইনফরমেশন টেকনোলজি, আর নাম্বার 4 হলো মানে ম্যাক্রো ইকোনমিক্স। এই চারটে সাবজেক্ট আমাদের এখানে পড়তে লাগবে। তো এখন আমি যে সাবজেক্টটা মানে ক্লাস করাচ্ছি এটা হলো মানে কস্ট অ্যাকাউন্টিং 1। তাহলে আমি উপরে লিখছি যে কস্ট অ্যাকাউন্টিং 1, কস্ট অ্যাকাউন্টিং 1। আমাদের অ্যাকাউন্টিং যে আমরা করি, অ্যাকাউন্টিং আমাদের 3 রকমের অ্যাকাউন্টিং মানে শিখতে হয়, বা অ্যাকাউন্ট আমাদের 3 রকমের মানে চলতি অ্যাকাউন্টিং আছে। নাম্বার 1 হলো ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, নাম্বার 2 হলো কস্ট অ্যাকাউন্টিং, নাম্বার 3 হলো ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। তোমরা যেটা সেমিস্টার 1 এ শিখে এসেছো ওটা হলো ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং 1, একটা পার্ট শিখেছো। আরো তোমাদের শিখতে লাগবে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং 2, নেক্সট সেমিস্টার গুলোতে আছে। এখানে তোমরা শিখছো কস্ট অ্যাকাউন্টিং 1। আবার তোমাদের নেক্সট সেমিস্টার গুলোতে কস্ট অ্যাকাউন্টিং 2 থাকবে, মানে আরো বেশি জানতে লাগবে। তো এখানকার কস্ট অ্যাকাউন্টিং 1 এর তোমাদের যে সিলেবাসটা আছে সেটা কিন্তু খুবই ছোট, বেশি বড় না, ছোট ছোট সিলেবাস এখানে আছে, বেশি চ্যাপ্টার তোমাদের এখানে দেয়নি। আর নাম্বার 3 আমাদের অ্যাকাউন্টিং মানে সিস্টেম যেটা সেটা হলো ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। দেখো আমরা কস্ট অ্যাকাউন্টিং কেন শিখব না, কস্ট অ্যাকাউন্টিং আমাদের শিখতে লাগে আলটিমেট কোনো কনসার্নের কস্টটাকে বার করবার জন্য, মানে কস্ট অফ প্রোডাক্ট আর সার্ভিস। ঠিক আছে, কস্ট অফ প্রোডাক্ট আর সার্ভিস বার করবার জন্য আমাদের কিন্তু কস্ট অ্যাকাউন্টিং শিখতে লাগে। এবং এই কস্টটাকে কস্ট অফ প্রোডাক্ট আর সার্ভিস আমরা কেন বার করি না, তোমার মানে ইউজড ফর কস্ট কন্ট্রোল। আমাদের কস্ট কন্ট্রোলের কাজে কিন্তু মানে এই কস্টটা আমাদের কাজে লাগবে, সেই কারণে আমাদের কিন্তু মানে কস্টটাকে আমাদের বার করতে হয় কোনো কনসার্নের বা কোনো কোম্পানির। আচ্ছা, তো কস্ট অ্যাকাউন্টিং শুরু করবার আগে আমাদেরকে আগে কিছু টার্ম কিন্তু তোমাদের শিখতে লাগবে। এগুলোকে টার্ম বলো বা থিওরি বলো যাই বলো না, এগুলো পরীক্ষাতেও থাকবে। আমি এক এক করে এগুলোকে আমি ডিসকাস করছি। প্রথমে বলছি যে কস্ট সেন্টার, কস্ট সেন্টার নাম্বার 1। নাম্বার 2 বলছি কস্ট ইউনিট। আগে আমি বলবো যে কস্ট সেন্টার কাকে বলে। Cost center হলো it is a place or an individual or an item of an equipment or group of all these in relation to which cost have to be ascertained and used for cost control. এটাই হলো আমাদের cost center। এবার আমি আসছি cost unit। cost unitটা কি? cost unit হলো it is an unit, it is a unit of product or service for which cost have to be ascertained. আমরা মানে যাদের জন্য কস্ট আমরা বার করছি তাদের মানে কস্ট পার ইউনিটটা কি। তোমাকে কি রকম মানে কোশ্চেন দেবে, কিছু কিছু ইন্ডাস্ট্রি তোমাকে বলে দেবে, বলবে যে এখানে এদের কস্ট পার ইউনিটটা মানে কি হবে, কস্ট মানে এদের কস্ট ইউনিটটা আমাদের কি হবে। পার ইউনিটটা পরে কথা, আগে বলবো কস্ট ইউনিটটা আমাদের কি হবে। আমি কিছু কিছু এক্সাম্পল দিচ্ছি, দেখো। তাহলে আমি লিখছি এখানে যে কস্ট ইউনিট। তোমাকে এই কোশ্চেন কিন্তু দেবে যে কস্ট ইউনিট কাকে বলে, আর কিছু কিছু তোমাকে ইন্ডাস্ট্রির নাম বলে দেবে, বলবে যে তাদের কস্ট ইউনিট গুলো কি সেটাকে বলো। তাহলে আমি এখানে লিখি যে ডিফারেন্ট কস্ট ইউনিট, ডিফারেন্ট কস্ট ইউনিট। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমাদের পরীক্ষায় কিন্তু থাকবে। তো কস্ট ইউনিট আমি কিছু কিছু एग्जांपल আমি এখানে দিয়ে দিচ্ছি। যেরকম তোমাদের যারা হচ্ছে কি ট্রান্সপোর্ট ইন্ডাস্ট্রিতে আছে, তাদের কস্ট ইউনিট কি হবে। যারা ট্রান্সপোর্ট ইন্ডাস্ট্রিতে আছে তাদের কস্ট ইউনিট হয় আইদার প্যাসেঞ্জার কিলোমিটার অর টন কিলোমিটার। যারা গুডস ট্রান্সপোর্ট মানে ইন্ডাস্ট্রিতে আছে যেরকম বাস, ট্রাক, এরা যেটা বার করে এটা হলো তোমার মানে কস্ট পার টন।
টন কিলোমিটার। আর যারা মানে প্যাসেঞ্জার সার্ভিস মানে প্যাসেঞ্জার সার্ভিসে যারা এনগেজ থাকে এদের জন্য আমাদের বার করতে, এদের জন্য কস্ট ইউনিটটা হয় তোমার মানে প্যাসেঞ্জার কিলোমিটার। তাহলে কি বললাম যে যারা মানে ট্রান্সপোর্ট ইন্ডাস্ট্রিতে আছে এদের আইদার মানে কস্ট ইউনিটটা কি হয়, আইদার প্যাসেঞ্জার কিলোমিটার অর টন কিলোমিটার। যারা স্টিল ইন্ডাস্ট্রিতে আছে এদের কস্ট ইউনিট হয় তোমার পার টন, বুঝতেই পারছো। তারপরে হচ্ছে কি তোমার পাওয়ার ইন্ডাস্ট্রিতে যারা আছে এদের কস্ট ইউনিটটা হয় কিলোওয়াট আওয়ার। তারপরে আমি কিছু কিছু এক্সাম্পল দিচ্ছি, যেরকম যারা মানে ব্রিক মেকিং এ যারা থাকে মানে ইট যারা তৈরি করে তাদের কি হয় মানে কস্ট ইউনিটটা কি হয় পার 1000, ঠিক আছে, পার 1000 ব্রিক্স। তারপরে যারা শু মেকিং এ এনগেজ আছে এদের কস্ট ইউনিট হয় তোমার পার পেয়ার। তারপরে তোমার মানে সুগার ইন্ডাস্ট্রিতে যারা এনগেজ আছে তাদের কস্ট ইউনিটটা হয় মানে পার টন, ঠিক আছে। আমি এখানে কিছু কিছু এক্সাম্পল দিলাম। এবার এরকম তোমাকে প্রায় 30টা 35টা মতন ইন্ডাস্ট্রি তাদের কস্ট ইউনিটটা কি হবে তোমাকে কিন্তু জেনে যেতে লাগবে। তাহলে আমি কস্ট সেন্টার ডিসকাস করলাম, কস্ট ইউনিট ডিসকাস করলাম। এবার আমি আসছি নেক্সট, আমি আসছি ক্লাসিফিকেশন অফ কস্ট, যেটা আমাদের কিন্তু জানতে লাগবে। প্রথমে এখানে আমি লিখছি যে ক্লাসিফিকেশন অফ কস্ট, ক্লাসিফিকেশন অফ কস্ট মানে সোজা কথা কত রকমের আমাদের কস্ট হয়, এগুলোকে আমরা কিন্তু ভেরিয়াস অ্যাঙ্গেলে আমরা এই ক্লাসিফিকেশন অফ কস্ট গুলোকে করি। প্রথমে আমরা লিখি যে এলিমেন্ট ওয়াইজ, নাম্বার 1 এলিমেন্ট ওয়াইজ, এলিমেন্ট ওয়াইজ, এলিমেন্ট ওয়াইজ। যদি আমরা ভাবনা চিন্তা করি এখানে আমাদের কি কি টাইপের কস্ট হয়, এখানে আমাদের 3 রকমের কস্ট হবে তোমার মেটেরিয়াল, লেবার আর এক্সপেন্সেস বা ওভারহেড, ঠিক আছে। এটা হলো যখন আমরা এলিমেন্ট ওয়াইজ কস্টের ক্লাসিফিকেশন করব। নাম্বার 2 আমরা বলি যে তোমার ফিনান্সিয়াল নেচার ওয়াইজ। নাম্বার 2 আমি লিখছি যে ফিনান্সিয়াল নেচার ওয়াইজ, ফিনান্সিয়াল নেচার ওয়াইজ, ফিনান্সিয়াল নেচার ওয়াইজ। এখানে আমাদের কি কি টাইপের কস্ট হয়, একটা হয় তোমার ফিনান্সিয়াল কস্ট আর একটা হলো তোমার নন ফিনান্সিয়াল কস্ট, ঠিক আছে। তাহলে ক্লাসিফিকেশন অফ কস্ট আমি কি বললাম, আমরা বিভিন্ন ভিউ পয়েন্টে কিন্তু ক্লাসিফিকেশন গুলো করি। নাম্বার 1 বললাম এলিমেন্ট ওয়াইজ, নাম্বার 2 বলছি ফিনান্সিয়াল নেচার ওয়াইজ। এলিমেন্ট ওয়াইজ বললাম 3 রকমের কস্ট হয়, ম্যাটেরিয়াল কস্ট, লেবার কস্ট আর এক্সপেন্সেস বা ওভারহেড কস্ট। নাম্বার 2 বলছি ফিনান্সিয়াল নেচার ওয়াইজ, যখন আমরা কস্টের ক্লাসিফিকেশন করব এখানে আমাদের 2 রকমের কস্ট হয়, একটা হলো ফিনান্সিয়াল কস্ট আর নাম্বার 2 হলো নন ফিনান্সিয়াল কস্ট। নাম্বার 3 আমরা আসি যে বিহেভিয়ার ওয়াইজ। নাম্বার 3 বিহেভিয়ার ওয়াইজ, বিহেভিয়ার ওয়াইজ যদি আমরা কস্টের ক্লাসিফিকেশন করি এখানে আমাদের 3 রকমের কস্ট আছে, একটা হলো ফিক্সড কস্ট, একটা হলো ভেরিয়েবল কস্ট আর একটা হলো সেমি ভেরিয়েবল কস্ট। এগুলোকে সব এক এক করে কিন্তু ডিসকাস করব, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমাদের 4 নম্বর তোমার আইটেমটা হচ্ছে মানে ক্লাসিফিকেশন হচ্ছে যে ফাংশন ওয়াইজ, ফাংশন ওয়াইজ। ফাংশন ওয়াইজ যদি আমরা কস্টের ক্লাসিফিকেশন করি এখানে আমাদের কি কি রকমের কস্ট আছে না, প্রোডাক্ট কস্ট আছে, তোমার অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট আছে, সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন কস্ট আছে, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট কস্ট আছে, ঠিক আছে। এগুলো আমাদের আর কিছু কিছু থাকে, এগুলো হলো আমাদের ফাংশন ওয়াইজ কস্ট ক্লাসিফিকেশন। নেক্সট আমরা আসছি ক্যারেক্টার ওয়াইজ, নাম্বার 5 ক্যারেক্টার ওয়াইজ। ক্যারেক্টার ওয়াইজ যখন আমরা কস্টের ক্লাসিফিকেশন করব এখানে আমাদের 2 রকমের কস্ট আছে, একটা হলো কন্ট্রোলেবল কস্ট আর একটা হলো আনকন্ট্রোলেবল কস্ট। নেক্সট আমরা আসি যে তোমার হচ্ছে কি ইনসিডেন্স ওয়াইজ, নাম্বার 6। নাম্বার 6 আমরা আসছি ইনসিডেন্স, ইনসিডেন্স ওয়াইজ। ইনসিডেন্স ওয়াইজ কস্ট আমাদের 2 রকমের হয়, একটা হলো নরমাল কস্ট আর একটা হলো অ্যাবনরমাল কস্ট। আর লাস্ট আমরা আসছি যে আদার ক্লাসিফিকেশন, নাম্বার 7। নাম্বার 7 আমরা এলাম আদার ক্লাসিফিকেশন, আদার ক্লাসিফিকেশন। আদার ক্লাসিফিকেশনের মধ্যে আমাদের কি কি আছে, এখানে অনেক রকমের কস্ট আছে।
যেরকম হিস্টোরিক্যাল কস্ট আছে, যেরকম আমাদের প্রি ডিটারমাইন্ড কস্ট আছে, যেরকম আমাদের স্ট্যান্ডার্ড কস্ট আছে, যেরকম আমাদের মার্জিনাল কস্ট আছে, তারপরে আমাদের অপরচুনিটি কস্ট আছে বা সাঙ্ক কস্ট আছে। ঠিক আছে, তাহলে এইগুলো হলো আমাদের ক্লাসিফিকেশন অফ কস্ট। এর বাইরে কিন্তু আর কোনো কস্ট কিন্তু আমাদের হয় না, এই কটা ক্লাসিফিকেশন। এবার আমি বলবো যে তোমার মেথড অফ কস্টিং। ঠিক আছে, এবার আমি আসছি যে মেথডস অফ কস্টিং। খুব ইম্পর্টেন্ট জিনিস তোমাকে জানতে লাগবে, মেথডস অফ কস্টিং। আমরা যে এত কস্টিং শিখছি এর মেথডস আমাদের কি কি আছে। নাম্বার 1 আমি বলি যে তোমার হচ্ছে কি স্পেসিফিক অর্ডার ওয়াইজ। স্পেসিফিক অর্ডার ওয়াইজ, তাহলে স্পেসিফিক অর্ডার ওয়াইজ যদি আমরা কস্টের যদি মেথড জানতে চাই, এখানে আমাদের কি কি মেথড আছে না, তোমার জব কস্টিং আছে, তোমার ব্যাচ কস্টিং আছে, হ্যাঁ, তোমার কন্ট্রাক্ট কস্টিং আছে। এগুলো হলো আমাদের স্পেসিফিক অর্ডার ওয়াইজ যখন আমরা মেথড বলবো। এখানে আমাদের তিন রকমের মানে মেথড আছে, একটা হলো জব কস্টিং, হ্যাঁ, সেকেন্ডটা হলো আমাদের ব্যাচ কস্টিং, আর নাম্বার 3 হলো আমাদের কন্ট্রাক্ট কস্টিং। এরপর আমরা আসছি যে কন্টিনিউয়াস অপারেশন প্রসেস মানে ওয়াইজ যদি আমরা মেথড দেখি, কন্টিনিউয়াস অপারেশন, কন্টিনিউয়াস অপারেশন ওয়াইজ যদি আমরা মেথডস অফ কস্টিং জানতে চাই, এখানে আমাদের কি কি টাইপের মেথডস আছে না, প্রসেস কস্টিং আছে, তোমার সার্ভিস, তারপর তোমার হচ্ছে কি সিঙ্গুলার আউটপুট কস্টিং আছে, তারপর তোমার সিঙ্গুলার আউটপুট মানে কস্টিং আছে, তারপর হচ্ছে কি তোমার অপারেটিং কস্টিং আছে, তারপর হচ্ছে কি তোমার ডিপার্টমেন্টাল কস্টিং আছে। ঠিক আছে, এগুলো আমাদের মেথডস অফ কস্টিং এর মধ্যে পড়ছে। তাহলে আমি তিন রকমের মেথডস বললাম, প্রথমে বললাম মানে দু রকম বললাম, প্রথমে বললাম স্পেসিফিক অর্ডার ওয়াইজ, নেক্সট আমি এলাম যে কন্টিনিউয়াস অপারেশন ওয়াইজ। কন্টিনিউয়াস অপারেশন ওয়াইজ কস্টের মধ্যে আমি কি কি বললাম, প্রসেস কস্টিং পড়ে, এখানে স্পেসিফিক মানে তোমার হচ্ছে কি সিঙ্গুলার আউটপুট কস্টিং পড়ে, তারপর হচ্ছে কি তোমার অপারেটিং কস্টিং পড়ে। এগুলো আমাদের কিন্তু সব এক এক করে শিখতে লাগবে, যদিও এইগুলো তোমাদের সিলেবাসের মধ্যে এখন নেই। এই প্রসেস কস্টিং, তারপর হচ্ছে কি তোমার সিঙ্গুলার আউটপুট কস্টিং, তারপরে যেটা বলছি তোমার অপারেটিং কস্টিং, তারপর হচ্ছে কি তোমার লাস্টেরটা বলছে তোমার ডিপার্টমেন্টাল কস্টিং। এগুলো কিন্তু আমাদের এই মানে সেকেন্ড সেমিস্টারের সিলেবাসে নেই, পরবর্তী মানে সেমিস্টারগুলোতে আমাদের কিন্তু আসবে। 3 নম্বর আমাদের আসছে মানে ফার্ম কস্টিং মেথড, ফার্ম কস্টিং 3 নম্বর মেথড। নাম্বার 4 আমাদের মেথড হলো কম্পোজিট কস্টিং। তাহলে এই 4 রকমের মেথডস অফ কস্টিং এর কথা আমি এখানে বললাম। এইবার তোমাকে যেরকম ওই কস্ট ইউনিট তোমাকে যেরকম বার করতে দিয়েছিল, এরকম কিছু কিছু ইন্ডাস্ট্রি তোমাকে বলে দেবে, বলবে যে সেখানে কোন মেথডস অফ কস্টিং ইউজ করা। এটা কিন্তু ভিভিআই কোশ্চেন, আর এই কোশ্চেন গুলোর তুমি যখন আনসার লিখবে এগুলো কিন্তু অঙ্কের মতনই তুমি মার্কস পাবে। আমি কিছু কিছু एग्जांपल তোমাকে বলে দিচ্ছি, যে কোথায় কোন কস্টিং ইউজ করা হয়। ধরো যারা মানে কনস্ট্রাকশন কাজে যারা এনগেজ থাকে সেখানে কন্ট্রাক্ট কস্টিং ইউজ করা হয়। যারা টয় ম্যানুফ্যাকচারিং এর কাজে যুক্ত থাকে, টয় ম্যানুফ্যাকচারিং কোম্পানি আর কি, এখানে আমাদের ব্যাচ কস্টিং ইউজ করা হয়। তোমার যারা সাইকেল ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে এখানে আমাদের মাল্টিপল কস্টিং ইউজ করা হয়। তারপরে ধরো যারা টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে আছে এখানে আমাদের প্রসেস কস্টিং ইউজ করা হয়। তারপরে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, এখানে আমাদের ব্যাচ কস্টিং ইউজ করা হয়। আমি মাত্র 5টা বললাম, এরকম তোমাকে 40টা ইন্ডাস্ট্রি কিন্তু জেনে যেতে লাগবে যে কোথায় কোন মেথড অফ কস্টিং ইউজ করা হয়। তাহলে এইগুলো হলো আমি মোটামুটি তোমাকে মানে ইন্ট্রোডাকশন গুলো দিয়ে দিলাম। এবার আমি বলবো যে মানে অঙ্কেতে আসবো। আগে আমরা শুরু করব এই বিহেভিয়ার ওয়াইজ কস্ট। এর এখান থেকে আমাদের অঙ্ক থাকবে, বিহেভিয়ার ওয়াইজ মানে কস্ট, এখান থেকে আমাদের অঙ্ক থাকবে। এগুলো যেগুলো বললাম থিওরি, যেরকম কি কি বললাম, ডেফিনেশন দিতে পারে, তার সঙ্গে দেখে দেবে তোমাকে যে কস্ট ইউনিট কি হবে লেখো, বা কিছু ইন্ডাস্ট্রি বলে দিল তাদের মেথড অফ কস্টিং কি হবে। ঠিক আছে, এবার আমি অঙ্কেতে আসবো। বিহেভিয়ার ওয়াইজ যে মানে যে কস্টগুলো আমাদের হয়, যে মানে ক্লাসিফিকেশন অফ কস্টের মধ্যে বলেছিলাম, এই যে বিহেভিয়ার ওয়াইজ কস্ট, এখানে আমাদের 3 রকমের কস্টের কথা আমি বলেছিলাম যে ভেরিয়েবল কস্ট, তারপর বলেছিলাম ফিক্সড কস্ট, তারপর বলেছিলাম আমি যে সেমি ভেরিয়েবল কস্ট। আমি বলেছিলাম যে এগুলোকে আমি এক এক করে কিন্তু ডিসকাস করব। আগে আমি বলে দিই যে
ভেরিয়েবল কস্ট কাকে বলে, ঠিক আছে। তাহলে এইগুলোকে আমি মুছেও দিতে পারি বা এগুলো এখন আছে থাক, পরে মুছে দিচ্ছি অঙ্ক যখন শুরু করছি। আচ্ছা, তো মানে বিহেভিয়ার ওয়াইজ যদি আমরা কস্টের ক্লাসিফিকেশন করি, এখানে আমরা কি দেখলাম যে তিন রকমের আমাদের কস্ট থাকে। একটা হলো ভেরিয়েবল কস্ট, একটা হলো ফিক্সড কস্ট, আর একটা হলো আমাদের সেমি ভেরিয়েবল কস্ট। এবার আমি এক এক করে ডিসকাস করি যে ভেরিয়েবল কস্ট কাকে বলে। ভেরিয়েবল কস্ট হলো যে কস্টগুলো ডিউ টু চেঞ্জেস ইন প্রোডাকশন ইউনিট, যে কস্টগুলো প্রপোর্শনালি চেঞ্জ করে। প্রপোর্শনালি মানে 4000 ইউনিটের কস্ট যদি 8000 হয়, তাহলে আমি চোখ কান বুঝিয়ে বলবো কিন্তু 8000 ইউনিটের কস্ট তোমার 16 মানে 1000 রুপিস হবে। 4000 ইউনিটের কস্ট যদি 8000 টাকা হয়, 8000 ইউনিটের কস্ট কিন্তু তোমার 16000 টাকা হবে। আবার 2000 ইউনিটের কস্ট কিন্তু তোমার 4000 টাকা হবে। এগুলো হলো আমাদের মানে পিওর ভেরিয়েবল কস্ট, যেগুলো প্রোডাকশন ইউনিট চেঞ্জের সাথে সাথে, চেঞ্জ মানে বাড়ালে যে রেটে বাড়বে, কমালে কিন্তু সেই রেটেই কমবে। যদি আমরা দেখতে পাচ্ছি ভেরিয়েবল কস্টের কিন্তু আমাদের নেচার আছে, তোমরা ইকোনমিক্সে তোমরা এগুলো পড়ে এসেছিলে সেমিস্টার 1-এতে। তোমাকে ভিসি টোটাল ভিসি কাপ বার করতে হতো, তোমাকে টোটাল ফিক্সড কস্ট কাপ দেখাতে হতো, ঠিক আছে। তো মানে ভেরিয়েবল কস্ট গুলো আমরা দেখছি যে টোটালিটিতে চেঞ্জ করছে ডিউ টু চেঞ্জেস ইন প্রোডাকশন ইউনিট, কিন্তু যদি আমরা পার ইউনিট হিসাব করি তাহলে দেখবো ভেরিয়েবল কস্ট গুলো কিন্তু যে কোনো প্রোডাকশন ইউনিটের রেসপেক্টে পার ইউনিট কিন্তু সবসময় সমান থাকে। টোটালিটিতে চেঞ্জ করে কিন্তু প্রপোর্শনালি। নাম্বার 2 আছে ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট মানে যে কস্ট গুলো মানে ইরেসপেক্টিভ অফ মানে চেঞ্জেস ইন প্রোডাকশন ইউনিট, যে কস্ট গুলোর কোনো চেঞ্জ হয় না, মানে প্রোডাকশন ইউনিট যাই হোক না কেন যে কস্ট গুলো সমস্ত প্রোডাকশন ইউনিটের রেসপেক্টে সমান থাকে সেগুলোকে বলি আমরা ফিক্সড কস্ট। ফিক্সড কস্টের আমরা নেচার কি, প্রোডাকশন ইউনিট যাই থাকছে টোটালিটিতে এক থাকছে, কিন্তু যদি আমরা পার ইউনিট হিসাব করি তাহলে দেখবো কিন্তু পার ইউনিট গুলো কিন্তু চেঞ্জ করে। যেরকম যত প্রোডাকশন ইউনিট আমরা বাড়াবো ফিক্সড কস্ট পার ইউনিট কমবে, যত আমরা প্রোডাকশন ইউনিট কমাবো ফিক্সড কস্ট পার ইউনিট কিন্তু বেড়ে যাবে। নাম্বার 3 আমরা কস্ট আসছে সেমি ভেরিয়েবল কস্ট। দেখো সেমি ভেরিয়েবল কস্ট বলে কিন্তু নতুন করে কোনো কস্ট হয় না, এটা হলো ভেরিয়েবল কস্ট আর ফিক্সড কস্টের মিক্সচার। মানে সেমি ভেরিয়েবল কস্টের মধ্যে কিছুটা ভেরিয়েবল কস্ট থাকে, কিছুটা ফিক্সড কস্ট থাকে। এখান থেকে আমরা কতটা ভেরিয়েবল আছে কতটা ফিক্সড আছে সেটাকে কিন্তু আমরা আলাদা করে নিতে পারি। কিভাবে করি না, তোমার টোটাল সেমি ভেরিয়েবল কস্টের মধ্যে কতটা পার ইউনিট ভেরিয়েবল কস্ট আছে সেটা বার করার আমাদের কিন্তু একটা ফর্মুলা আছে। আবার বলছি, টোটাল সেমি ভেরিয়েবল কস্টের মধ্যে পার ইউনিট কতটা ভেরিয়েবল কস্ট আছে সেটা বার করার আমাদের কিন্তু একটা ফর্মুলা আছে। সেটা হলো চেঞ্জেস ইন টোটাল সেমি ভেরিয়েবল কস্ট ডিভাইডেড বাই চেঞ্জেস ইন প্রোডাকশন ইউনিট। এই ফর্মুলা ইউজ করলে টোটাল সেমি ভেরিয়েবল কস্টের মধ্যে পার ইউনিট কতখানি ভেরিয়েবল কস্ট আছে সেটা আমরা পেয়ে যাব। এবার যত প্রোডাকশন ইউনিট সেমি ভেরিয়েবল কস্টটা টোটাল যত প্রোডাকশন ইউনিটের রেসপেক্টে বলে দেওয়া আছে, অত ওই প্রোডাকশন ইউনিটকে ভেরিয়েবল কস্ট পার ইউনিটে ইনটু করো, তাহলে টোটাল ভেরিয়েবল কস্ট পেয়ে যাবে সেমি ভেরিয়েবল কস্টের মধ্যে যেটা ঢুকে আছে। এবার টোটাল সেমি ভেরিয়েবল কস্ট থেকে এই ভেরিয়েবল কস্টটাকে মাইনাস করে দাও, তাহলে বাকিটা হয়ে যাবে আমাদের ফিক্সড কস্ট। তাহলে সেমি ভেরিয়েবল কস্ট বলে আলাদা করে কোনো কস্ট হয় না, এর মধ্যে কিছুটা ভেরিয়েবল থাকে কিছুটা ফিক্সড থাকে। সেটা কিভাবে আমরা বার করব সেটা কিন্তু আমি বলে দিলাম। এবার আমি একটা সাম করছি, আমি যখন তোমার ইউটিউবে আপলোড করব এই প্রবলেমটাকে আমি কিন্তু মানে তোমরা ডেসক্রিপশনে যাবে, সেখানে কিন্তু লিংক পাবে, সেই লিংক থেকে কিন্তু অঙ্কটাকে তোমরা পেয়ে যাবে। আমি অঙ্কটাকে একটুখানি পড়ছি, কি বলছে দেখো। বলছে ম্যানুফ্যাকচারিং কোম্পানি প্রোভাইডস ইউ উইথ এ সামারি অফ দা প্রোডাকশন কস্ট এট 3 প্রোডাকশন লেভেল। আমাদের তিনটে প্রোডাকশন লেভেল বলে দেওয়া আছে। কি কি বলে দেওয়া আছে? 1000 ইউনিট, 2000 ইউনিট আর 3000 ইউনিট। আর আমাদের তিন রকমের কস্ট আইটেম আছে, কস্ট আইটেম এ, কস্ট আইটেম বি, কস্ট আইটেম সি। কস্ট আইটেম এ 1000 ইউনিটের রেসপেক্টে আমার কস্ট আছে 5000, 2000 ইউনিটের রেসপেক্টেও কস্ট আছে 5000, 3000 ইউনিটের রেসপেক্টেও আমাদের কস্ট আছে 5000। এবার কস্ট আইটেম বি তোমার 1000 ইউনিটের রেসপেক্টে আমাদের কস্ট আছে 1400 মানে 1400, 2000 ইউনিটের রেসপেক্টে আমাদের কস্ট আছে 1800 রুপিস, আর 3000 ইউনিটের রেসপেক্টে আমাদের কস্ট আছে 2200 রুপিস। আর আইটেম নাম্বার সি তোমার 1000 ইউনিটের রেসপেক্টে আমাদের কস্ট আছে 3000, আইটেম মানে 2000 ইউনিটের রেসপেক্টে আমাদের কস্ট আছে 6000 রুপিস, আর 3000 ইউনিটের রেসপেক্টে আমাদের কস্ট আছে 9000 রুপিস। তোমাকে বলেছে ইন্ডিকেট দ্য কস্ট বিহেভিয়ার ফর দ্য কস্ট আইটেম। এর সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস সেকেন্ডে বার করতে বলেছে, সেটা আমি পরে আসছি। আগে তোমাকে মানে কস্ট বিহেভিয়ার মানে কোন বিহেভিয়ার অফ কস্টটা তোমাকে বার করতে বলেছে। বিহেভিয়ার অফ কস্ট মানে কোনটা কোন টাইপ অফ কস্ট, কিন্তু তোমাকে আগে লিখতে লাগবে। এর জন্য আমি যে ডেফিনেশন গুলো বলে এসেছিলাম সেই ডেফিনেশন গুলো তোমার কাজে লাগবে। দেখো আইটেম নাম্বার এ যেটা বলে দেওয়া আছে, আইটেম নাম্বার এ দেখো
1000 ইউনিট, 2000 ইউনিট এবং 3000 ইউনিট, তিনটে রেসপেক্টে আমাদের দিয়ে দেওয়া আছে 5000 রুপিস। ঠিক আছে, আমি কি বলেছিলাম, তার মানে এটা হলো আমাদের ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট আমি কি বলেছিলাম, যে প্রোডাকশন ইউনিট যাই হোক না কেন, ইররেসপেক্টিভ অফ প্রোডাকশন ইউনিট, মানে যে কস্টগুলো সমস্ত প্রোডাকশন ইউনিটের রেসপেক্টে কিন্তু সেম থাকে, সেগুলোকে বলি আমরা ফিক্সড কস্ট। তাহলে বুঝতেই পারছি যে কস্ট আইটেম এটা হলো আমাদের কিন্তু ফিক্সড কস্ট। কি জন্য না, মানে সবকটা প্রোডাকশন ইউনিটের রেসপেক্টে কিন্তু আমাদের কস্ট আছে 5000, মানে সেম। ঠিক আছে, তাহলে যেহেতু তোমাকে এখানে কারণ দেখাতে লাগবে, হ্যাঁ, যে শুধু ফিক্সড কস্ট বললে হবে না, লিখতে লাগবে যে মানে কস্ট গুলো যেহেতু আমাদের কোনো চেঞ্জ হচ্ছে না প্রোডাক্ট, যে কোনো প্রোডাকশন ইউনিটের রেসপেক্টে বা সবকটা প্রোডাকশন ইউনিটের রেসপেক্টেই, হ্যাঁ, আমাদের যেহেতু টোটাল কস্টটা সেম আছে, সেই জন্য আমাদের কস্ট আইটেম এটা হলো আমাদের ফিক্সড কস্ট। কস্ট আইটেম বি দেখো, 1000 ইউনিটের রেসপেক্টে আমাদের আছে 1400, 2000 ইউনিটের রেসপেক্টে আছে 1800, আর 3000 ইউনিটের রেসপেক্টে আছে 2200। এটা ফিক্স তো নয়, আমরা বুঝতে পারছি, কারণ চেঞ্জ করছে। কিন্তু ভেরিয়েবল কি সেমি ভেরিয়েবল, এটা আমাদের দেখতে লাগবে। ভেরিয়েবল কস্ট হলে কিন্তু আমাদের প্রোডাকশন ইউনিট যেহেতু বাড়ছে, তাহলে কস্ট বাড়বে কিন্তু প্রপোর্শনালি। দেখো 1000 ইউনিটের রেসপেক্টে কস্ট যদি তোমার 1400 হয়, মানে আইটেম নাম্বার বি তে 1000 ইউনিটের রেসপেক্টে কস্ট বলে দেওয়া আছে 1400, তাহলে 2000 ইউনিটের রেসপেক্টে যদি ভেরিয়েবল হয়, তাহলে কিন্তু 2800 রুপিস হওয়ার কথা। আমাদের কিন্তু দেওয়া আছে কিন্তু 1800 রুপিস। আবার 3000 ইউনিটের রেসপেক্টে, মানে 1000 ইউনিটের রেসপেক্টে যদি 1400 হয়, তাহলে 3000 ইউনিটের রেসপেক্টে কিন্তু 4200 হওয়ার কথা। আমাদের কিন্তু এখানে দেওয়া আছে 2200। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে কস্ট চেঞ্জ করছে, বাট নট প্রপোর্শনালি। তার মানে আইটেম নাম্বার বিটা আমাদের হলো সেমি ভেরিয়েবল কস্ট। এবার আইটেম নাম্বার সি দেখো, তোমার 1000 ইউনিটের রেসপেক্টে দিয়ে দেওয়া আছে 3000, 2000 ইউনিটের রেসপেক্টে তোমার দেওয়া আছে 6000, আর 3000 ইউনিটের রেসপেক্টে আমাদের দিয়ে দেওয়া আছে 9000 রুপিস। তাহলে মানে 1000 ইউনিটের রেসপেক্টে যদি 3000 হয়, 2000 ইউনিটের রেসপেক্টে 6000 টাকাই হওয়ার কথা, 3000 ইউনিটের রেসপেক্টে আমাদের 9000 টাকাই হওয়ার কথা। এখানে দেওয়া আছে কিন্তু দেখো সেইগুলো, মানে 1000 ইউনিটের রেসপেক্টে 3000, 2000 ইউনিটের রেসপেক্টে 6000 আছে, আর 3000 ইউনিটের রেসপেক্টে কিন্তু আমাদের 9000 ই কস্ট দিয়ে দেওয়া আছে। তাহলে আমরা বুঝতেই পারছি কিন্তু যে আইটেম নাম্বার সিটা, হ্যাঁ, প্রোডাকশন ইউনিট চেঞ্জের সাথে সাথে কস্ট কিন্তু প্রপোর্শনালি কিন্তু চেঞ্জ হচ্ছে। এখানে যেহেতু প্রোডাকশন ইউনিট বাড়িয়েছি, তাই আমাদের কস্ট প্রপোর্শনালি বাড়ছে। যদি আমরা প্রোডাকশন ইউনিট যদি কমাতাম, যদি উল্টো দিক থেকে চিন্তা করি, দেখো আবার প্রপোর্শনালি কমছে। মানে 3000, 2000, 1000 এইভাবে যদি চিন্তা করি, দেখো প্রপোর্শনালি কিন্তু কস্ট কিন্তু কমছে। আরেকটা জিনিস আমি কিন্তু বলেছিলাম যে ভেরিয়েবল কস্ট টোটালিটিতে চেঞ্জ করছে প্রপোর্শনালি, কিন্তু পার ইউনিট দেখো সেম থাকে। তুমি দেখো, হ্যাঁ, তোমার 1000 ইউনিটের রেসপেক্টে তোমার কস্ট আছে 3000 ভেরিয়েবলটা, তার মানে পার ইউনিট কত হচ্ছে আমাদের 3 টাকা, 3000 বাই 1000। তোমার 2000 ইউনিটের রেসপেক্টে কস্ট দেওয়া আছে 6000 রুপিস, তুমি যদি পার ইউনিট করো, দেখো 6000 বাই 2000 মানে তোমার 2 রুপিসই হবে। আবার যখন 3000 ইউনিট, সেখানে আমাদের কস্ট বলে দেওয়া আছে 9000 রুপিস, 9000 কে তুমি 3000 দিয়ে ডিভাইড করো, দেখো সেই 3 রুপিসই হবে। whereas ফিক্সড কস্ট গুলো দেখো সব জায়গায় হয়তো সেম, কিন্তু প্রোডাকশন ইউনিট দিয়ে তুমি ডিভাইড করো, হ্যাঁ, দেখো যত প্রোডাকশন বাড়ছে কস্ট পার ইউনিট কিন্তু তত আমাদের কমতে কমতে যাচ্ছে। দেখো 1000 ইউনিটের রেসপেক্টে আমাদের 5000 ছিল, 2000 ইউনিটের রেসপেক্টে 5000 ছিল, 3000 ইউনিটের রেসপেক্টে 5000 ছিল। তাহলে 5000 কে প্রথমে 1000 দিয়ে ডিভাইড করো, দেখো 5 রুপিস পার ইউনিট। তারপরে সেকেন্ডটা 2000, মানে 5000 কে 2000 দিয়ে ডিভাইড করো, দেখো 2.5, তার মানে কিন্তু আমাদের কমে গেল পার ইউনিট কস্ট। আবার তুমি 5000 কে 3000 ইউনিট দিয়ে ডিভাইড করো, হ্যাঁ, তাহলে তোমার কত বেরোবে, ওই 1.67 এরকম কিছু একটা বেরোবে, 1.67 রুপিসই বেরোবে। তাহলে দেখো পার ইউনিট কস্ট কিন্তু আমাদের কমতে কমতে যাচ্ছে। টোটালিটিতে কিন্তু এক, প্রথমে আমাদের 1000 ইউনিটের রেসপেক্টে পার ইউনিট ছিল 5 টাকা, 2000 ইউনিটের রেসপেক্টে আমাদের কস্ট হয়ে গেল, পার ইউনিট কস্ট হয়ে গেল 2.5, আবার 3000 ইউনিটের রেসপেক্টে দেখো আমাদের পার ইউনিট কস্ট হয়ে গেল 1.67। তাহলে এইটুকুনি আমাদের কিন্তু এখানে বার করতে বলেছিল ওরা, যে ইন্ডিকেট দ্য কস্ট বিহেভিয়ার ফর দ্য কস্ট আইটেম। ঠিক আছে, এরপর আমাদের একটা ছোট অঙ্ক দেওয়া আছে, ওটা আমি করাবো, আস্তে আস্তে করাবো। এই অবধি আমি আজকে ক্লাসটাকে নিলাম। এরপর আমি আস্তে আস্তে অঙ্কে আসবো, তোমরা আমার ভিডিওগুলো দেখতে থাকো। ক্লাসে আমি যেগুলো করাবো সবগুলো আমি ভিডিও করে করে দেবো। হয়তো সবকটা অঙ্ক আমার ভিডিও করা, প্রত্যেকদিন ভিডিও করে দেওয়া সম্ভব হবে না, তবে মেন মেন যেগুলো সবকটা চ্যাপ্টারে আমি কিন্তু ভিডিও করে করে ইউটিউবে দিয়ে দেবো। তোমরা রেগুলার আমার ক্লাস ফলো করো, আর দেখবে এখান থেকেই তোমার মানে সবকিছু কিন্তু তুমি সলভ করে নিতে পারছো।
মানে করে নিতে পারছো। তো আর এই মানে কস্ট অ্যাকাউন্টিং 1 এর যে সিলেবাসটা তোমাদের পড়েছে, বেশি চ্যাপ্টার তোমাদের এখানে কিন্তু নেই, খুব অল্প চ্যাপ্টার রয়েছে এবং এখান থেকে কিন্তু ফুল মার্কস পাওয়ার মানে যেটা তোমাদের মানে এক্সটার্নাল তো 75 মার্কস হয়, ফুল মার্কস পাওয়ার কিন্তু একটা কিন্তু সুযোগ রয়েছে। খুব সহজ সাবজেক্ট কস্ট অ্যাকাউন্টিং 1 যেটা, এবং তোমাদের মানে ছোট মানে এই সাবজেক্টটা কিন্তু বেশ ছোট হয়ে গেছে। আগেকার কস্ট অ্যাকাউন্টিং যেটা ছিল সেটা অনেক বড় ছিল সিবিসিএস এ, কিন্তু এখানে তোমাদের কস্ট অ্যাকাউন্টিং 1 এ বেশি চ্যাপ্টার কিন্তু নেই, ঠিক আছে, অল্প কটা চ্যাপ্টার আছে। যেমন এই প্রথম এই চ্যাপ্টারটা বিহেভিয়ার অফ কস্ট, এই একটা রয়েছে, মেটেরিয়াল আছে, তারপরে লেবার আছে, তারপরে তোমার ওভারহেড আছে, ঠিক আছে, ওভারহেড আছে, আর একটা আমাদের আছে কস্ট শিট। এই কটা আমাদের চ্যাপ্টার মানে 5টা চ্যাপ্টারের কথা আমি বললাম। এই কটা চ্যাপ্টার আমাদের মাত্র এই সিলেবাসের মধ্যে রয়েছে। তো মানে অঙ্ক তো তুমি প্রতি কটা চ্যাপ্টার থেকে একদম চোখ বুঝে করতে পারবে যে অঙ্কগুলো দেবে, আর পাশাপাশি কিছু থিওরিও তোমাকে করে যেতে হবে। যেরকম এই প্রথমে আমি যে থিওরিগুলো বললাম এখান থেকে এগুলোই থিওরি, মানে অঙ্কের মতো তুমি মার্কস পাবে। যেরকম বললাম যে ওই কোন মেথড কস্টিং ইউজ করা হয় বা কস্ট ইউনিট কি হয়, এই থিওরি তোমার দেবে এখান থেকে, মানে এগুলো অঙ্কের মতো মার্কস পাবে। আবার তোমার কিছু কিছু থিওরিও তোমাকে জেনে যেতে লাগবে, মেটেরিয়াল চ্যাপ্টার থেকে থিওরি জানতে লাগবে, লেবার চ্যাপ্টার থেকে থিওরি জানতে লাগবে, ঠিক আছে। আচ্ছা, ওভারহেড চ্যাপ্টার থেকে তোমাকে কিছু থিওরি জানতে লাগবে। তো ওভারঅল কিন্তু আমি বলতে চাইছি কিন্তু এই কস্ট অ্যাকাউন্টিং সাবজেক্ট, কস্ট অ্যাকাউন্টিং 1 যেটা তোমাদের সেকেন্ড সেমিস্টারে রয়েছে, যথেষ্ট সহজ এবং হাই মার্কস কিন্তু তোমরা ক্যারি করতে পারবে। থ্যাংক ইউ প্রত্যেককে। আজকের ক্লাসটাকে আমি এখানেই রাখলাম। আবার নেক্সট ক্লাসে আমি নিশ্চয়ই আবার ভিডিও করে তোমাদের জন্য আরো কিছু অঙ্ক আমি পড়াবো। এগুলো আমি আজকে ভিডিও পড়াচ্ছি না, এইটুকুনি করে তো ক্লাস শেষ করবো না, আরো একটু অঙ্ক আমি পড়াবো, কিন্তু সব তো মানে একদিনে সব ভিডিও করা যায় না। আবার মানে ছোট ছোট করে ভিডিও করে আমি কিন্তু ইউটিউবে দেবো রেগুলার। আমার ইউটিউবটাকে তোমরা চ্যানেলটাকে তোমরা কিন্তু ফলো করবে, আর একটু সাবস্ক্রাইব করে দেবে, একটু লাইক করে দেবে, যাতে সকলে কিন্তু মানে এই যেগুলো পড়াই ক্লাস এগুলো যাতে সবাই কিন্তু দেখতে পায়, ঠিক আছে। তো সকলকে থ্যাংক ইউ।